নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প দুপুর রোদে। ছুটির দরখাস্তখানা বড় সাহেবের টেবিলে রাখিয়া বাড়ি আসিয়া সুটকেস গুছাইতে বসিলাম। বেনু লিখিয়াছে, বিয়ে টিয়ে করবার মতলব আছে কি নেই সোজাসুজি খুলে বলো দেখিনি। না থাকে বয়ে গেল। মনে করো না অভিমানে মূর্ছা যাব। আশেপাশে এখনো এমন অনেক অ্যাডমায়ারার আছে যে শ্রীমতী বেনুর কৃপা কটাক্ষ পেলে ধন্য হয়ে যায়। সময় থাকতে নিজের আখের গুছিয়ে নিতে হবে তো আমাকে। মোট কথা বুড়ি আইবুড়ি হয়ে থাকবার বাসনা আমার নেই। তুমি ওখানে বসে বসে গ্রেড বাড়াবার জন্য জীবনপাত করতে থাকবে, আর আমি এখানে শুকনো পুঁথির পাতা নিয়ে রিসার্চ করতে করতে জীবন মাটি করব, এর কোনো মানে হয়? এমন চিঠির পর স্থির থাকা শক্ত। লাইনের ফাঁকে ফাঁকে বেনুর অভিমান স্ফুরিত মুখখানি যেন ঝিলিক মারিয়া উঠিতেছে। এ কথা মিথ্যা নয়, ছুটি পাইলেই কলিকাতায় ছুটি বেনুর খাতিরেই। ফিরিয়া আসিবার সময় সাধু ভাষায় যাহাকে বিরহ যন্ত্রণা বলে সেটাও দস্তুর মতো টের পাই। কিন্তু বিবাহ করিবার উপযুক্ত সুযোগ সুবিধা যেন কিছুতেই মিলিয়া ওঠে না। সত্য কথা গোপন না করিলে সাহসেরও অভাব। বারে বারে হিসাব করিয়াও আশঙ্কার কাটিতে চায় না। বেশ ছিলেন আমাদের পূর্বপুরুষরা। প্রেম করিবার দুঃসাহস না থাক, বিবাহ করিবার সৎসাহস তাহাদের ছিল, এবং সেই চিরজীবনের জীবন সঙ্গিনীকে চাক্ষুষ দেখিয়া লইবারও প্রয়োজন বোধ করিতেন না। উত্তর পুরুষদের চাইতে বুকের পাটা যে তাহাদের বহুল পরিমাণে ছিল সে কথা অস্বীকার করিবার উপায় নাই। কিন্তু না, সাহস সঞ্চয় করিতেই হইবে। এমন স্পষ্ট দাবিকে অগ্রাহ্য করিব কোন সাহসে? অন্য বারে অবশ্য সোজা বেনুদের বাড়ি গিয়েই হানা দিই, কিন্তু এবারে স্থির করিলাম অন্যত্র উঠিব। হাজার হোক চক্ষু লজ্জা বলিয়া একটা কথা বাংলা ভাষায় চলিত আছে তো। অগত্যা পিসিমার বাড়ি। ছেলেবেলায় পিসিমার বাড়িটাই একরকম ঘর বাড়ি ছিল। এখন আর যাওয়া আসা তেমন নেই একরকম নিজেরই দোষে। হাওড়া স্টেশনের কাছাকাছি প্রবোদ্দার অফিস। কলিকাতায় যাইতে আসিতে ওই অফিস হইতেই তত্ত্ববার্তাটা সারিয়া লই। আজও স্টেশনে নামিয়া ভাবিলাম অফিসটা ঘুরিয়া যাই, অনেকদিন খোঁজ খবর জানা নেই। খানিকটা যাইতেই দেখি পরেশবাবু টিফিন করিতে বাহির হইয়াছেন। প্রবোদ্দার এক টেবিলেই বসেন। মুখ চেনা ছিল। ডাকিয়া প্রশ্ন করিলাম, একা যে? প্রবোদ্দা বেরোননি? পরেশবাবু ভ্রু কুঞ্চিত করিয়া কহিলেন, কে? সোমেনবাবু নাকি? আপনার প্রবোদ্দা তো আসছেন না, ছুটিতে রয়েছেন যে। আমারই হয়েছে মৃত্যু। সাহেব বেটা হচ্ছে তেমনি রকচটা, একটু 19-20 হলেই সর্বনাশ। আমি মশাই একা কদিক সামলাই। দাঁড়াইয়া শুনিলে যে পরেশবাবু টিফিন খাওয়া ভুলিয়া সাহেবের আদ্যশ্রাদ্ধ হইতে শুরু করিয়া সপিণ্ডকরণ পর্যন্ত সারিবেন, এই অভিজ্ঞতা কিছু কিছু ছিল। কাজেই ব্যস্ততার ভান করিয়া বলি, তাই তো, বিশেষ দরকার ছিল তার সঙ্গে, বাড়িতেই যেতে হচ্ছে। তবে কিন্তু ছুটিতে কেন বলুন তো? অসুখ বিসুখ নাকি? না মশাই, অসুখ বিসুখ নয়। বছরে 2 উইকস করে ছুটি পাওনা হয় আমাদের, তা সে ভদ্রলোক যদি জন্মেও নেবেন। এজন্য আমরা কত সময় করেছি ওকে। এবারে বেড়ালের ভাগ্যে শিকে ছিঁড়ে কি মন হলো নিয়ে ফেললেন ছুটিটা। তা বাইরে কোথাও যাননি বোধ হয়, বাড়িতেই পাবেন, যান। কিন্তু বাড়িতে পাইলাম না। দুপুর রৌদ্রে গলদঘর্ম অবস্থায় মোটঘাট সমেত আমার এরকম নাটকীয় আবির্ভাবে যতটা না বিস্মিত হইলেন বৌদি,
তার চতুর্গুণ হইলেন প্রবোদদার ছুটির খবরে। অবিশ্বাসের হাসি হাসিয়া কহিলেন, কি যে বলো সোমেন, কার অফিসে যেতে কার অফিসে উঠেছিল হয়তো, ছুটি নেবেন তোমার দাদা, তাহলেই হয়েছে। যেমন চমৎকার অফিস, বউ মরে গেলে ছুটি দেয় না ওরা। কিন্তু আমি বা বিশ্বাস করিব কেন? প্রবল আপত্তি তুলি। আমায় কি পাগল পেলেন? প্রবোদদার অফিস ভুলে যাব? সেদিনও এসেছিলাম। আচ্ছা, পরেশবাবুর নাম শুনেছেন? খুব এক টেবিলেই কাজ করে যে। তবে ভদ্রলোক নিজে বললেন প্রবোদদা 2 সপ্তাহ ছুটিতে রয়েছেন, তিনি একেবারে কাজ নিয়ে বেসামাল হয়ে যাচ্ছেন। নির্ঘাত ধাপ্পা দিয়েছে তোমায়। ভেতরে ঢোকনি তো? ঢুকি নাই সত্য, কিন্তু পরেশবাবুর মতো একজন সামান্য পরিচিত ব্যক্তি অসামান্য পরিহাস করিয়া বসিবেন কোন হিসাবে, তাহারও কোনো সৎযুক্তি খুঁজিয়া পাই না। বৌদিকে বুঝাইতেও পারি না। তিনি একইভাবে হাসিয়া বলেন, ছুটি যদি তো আছেন কোথায়? সত্যি তো আর পাগল নাই যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন। সেই তো 8:45 ভাত দুটো মুখে দিয়েই ছুটেছেন। ওই ছুটির জন্য বলে গত বছর সে কি মর্মান্তিক ব্যাপার। তার মানে? বৌদি এতক্ষণ দাঁড়াইয়াছিলেন, এবার সিঁড়ির ধাপে বসিয়া পড়িয়া বলেন, তাহলে শোনো বলি, একঘেয়ে সংসার করতে করতে তো ভাই পচে গেছি, কোথাও এক পা বেরোনো নেই। বাবা মারা গিয়ে পর্যন্ত বাপের বাড়ি যাওয়া ঘুচে গেছে। থেকে থেকে দম যেন বন্ধ হয়ে আসে। মনে হয় কোথাও গিয়ে একটু হাঁপ ফেলে আসি। ভেবে চিনতে ধরলাম তোমার দাদাকে, চলো একবার পুরী যাই, দুজনে একলা। হাসছো যে? দুজনে একলা হয় না। সত্যি, সংসারের ঝামেলা ঘাড়ে করেই যদি যাব তো কলকাতা কি দোষ করলো? 24 ঘন্টাই তো তোমার দাদার সঙ্গে চলেছে আজকাল। বাধা দিয়া বলিলাম, ঝগড়া চলছে আপনাদের? চোখে দেখলেও বিশ্বাস করব না। বোধ করি শখের ঝগড়া। শখের? ওই আনন্দেই থাকো, রীতিমতো দেনা পাওনার হিসেব নিকেশ, বুঝলে? যাগে, শুনে আসছি বরাবর সমুদ্রের হাওয়ায় যেমন ফুটো ফুসফুস ডিপু হয়, তেমনি ঝাঁঝরা প্রেম ঝালাই হয়। তাই পুরীর বায়নাই নিলাম। এদিকে 5 জনের কাছে বলতে হয় জগন্নাথ টেনেছেন, নইলে মান থাকে না। একলা বেড়াতে যাব বললে তো ফাঁসির হুকুম। জগন্নাথও টেনেছেন, আমারও ট্রাঙ্ক সুটকেস সব গোছানো। ছেলে মানুষের মতো আহ্লাদে রাত্রে ঘুম নেই, দিন রাত সমুদ্রের স্বপ্ন দেখছি। হঠাৎ যাওয়ার আগের দিন ঘ্যাচ করে বলে বসলেন, ছুটি পাওয়া গেল না, বড় সাহেব রাঁচি না কোন চুলোয় যাচ্ছে। বোঝো ব্যাপার। মনে হলো গলায় দড়ি দিয়ে আফিং খাই। সেই মানুষ নাকি 2 সপ্তাহর ছুটি পেয়েছেন। তাও আবার আমি জানি না। গল্প লেখার বাতিক আছে, যেখান সেখান হইতে প্লট জোগাড় করি। হঠাৎ মনে হইল, রহস্যের আবরণে ঢাকা যে প্রচ্ছন্ন বেদনার কাহিনীটুকু এইমাত্র শুনিলাম, তাহাকে কেন্দ্র করিয়া এক করুণ ছন্দের গল্প লেখা যায়। কিন্তু থাক গল্প, পরে লিখিলেও চলিবে। সোজাসুজি বোকা বনিয়া থাকা চলে না। বিচিত্র নয় যে প্রবোদদা ঘর পর উভয়কে লুকাইয়া নূতন কোথাও চাকরির উমেদারি করিতেছেন। হঠাৎ একদিন 500-700 টাকার পোস্টে বসিয়া তাক লাগাইয়া দিবেন সকলকে, সেই সন্দেহই ব্যক্ত করি। বলা বাহুল্য, বৌদি উক্ত আকাশ কুসুমের লেশমাত্র আস্থা স্থাপন করিলেন না। উপরন্তু আমাকে ঘোলের শরবত খাইবার অনুরোধ করিলেন। অর্থাৎ রোদে ঘুরিয়া মাথা গরম হইয়া যাওয়া নাকি অসম্ভব নয়। অগত্যা প্রতিকারার্থে ঘোল। হাসিয়া প্রশ্ন করিলাম, কিন্তু অসময় পাবেন কোথায়? মজুদ রাখতে হয়, নইলে তোমাদের ঘাল করব কি করে?
বলিয়া বৌদি বেশ সশব্দেই হাসিয়া ওঠেন। সঙ্গে সঙ্গেই উপর হতে পিসিমার কণ্ঠস্বর বাজিয়া উঠিল, নিচে কে এসেছে বৌমা? কার যেন গলা পেলাম। আমি কিছু বলিবার পূর্বেই বৌদির ঠোঁটে আঙুল ঠেকাইয়া নির্বাক থাকিবার ইঙ্গিত করিলেন। অবাক হইবার মতো কথা, কিন্তু বেশি হই না, কারণ দীর্ঘদিন পরে দেখা হইলেও বৌদির পূর্বকালের কৌতুকপ্রিয়তার কথা বিস্তৃত হই নাই। মিনিটখানেক পরেই পিসিমার আরো অধীর স্বর শোনা যায়, বৌমা হঠাৎ চুপ করে গেলে যে? বলি, এই এতক্ষণ তো বেশ দিব্যি হাসাহাসি চলছিল। ভাবিলাম এইবার বোধহয় হাসিয়া ফেলিবেন বৌদি, কিন্তু ঘটনাটা ঘটিল অন্যরূপ। গলার সুরে কৌতুকের লেশ মাত্র নাই। তীক্ষ্ণ কণ্ঠে প্রায় ঝঙ্কার দিয়া উঠিলেন, আপনি তো ঘুমোচ্ছিলেন, হাসাহাসি শুনলেন কখন? ঘুমোচ্ছিলাম বই তো মরে থাকিনি বাছা। বেতো মানুষ, পা নিয়ে নড়তে পারিনে, তাই সাপের 5 পা দেখেছ বট। বেটা ছেলের গলা আমি শুনেছি। রহস্যের গতি যে এমন জঘন্য মোড় লইবে এমন কল্পনা স্বপ্নেও করি নাই। অপ্রতিভভাবে উঠিতে চেষ্টা করি, কিন্তু উঠিতে পারি না। বৌদি আমাকে আরো অবাক করিয়া দিয়া গম্ভীরভাবে হাত ধরিয়া সিঁড়িতে বসাইয়া দিয়া বলিয়া ওঠেন, থাকো চুপ করে, দেখি কত চেঁচাতে পারেন। কিন্তু লাভ কি এতে? লাভ আবার কি, বরং লোকসান। তবে কিছু না, খুশি আমার। বাতের ব্যথা নড়তে পারেন না, তাই সর্বদাই সন্দেহ ওর অসাক্ষাতে কখন কি করে ফেলছি। বাড়িতে কেউ এলে দুদণ্ড কথা কইবার জন্যে অমনি ডাকাডাকি। ছিলই বাতিক, পঙ্গু হয়ে পর্যন্ত বেড়েছে। দুঃখের কথা বলবো কি, মেয়ে দুটো বড় হয়ে অবধি তাদেরও শান্তি নেই। যেন মেয়ে মানুষ মাত্রই খারাপ হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, যেন খারাপ হওয়ার ইচ্ছে থাকলে কেউ কাউকে শাসনের জোরে আটকাতে পারে। ছেলেবেলায় পিসিমার কাছে আদর খাইয়াছি, আবদার করিয়াছি। স্নেহময়ী মাতৃমূর্তিখানি স্মরণে ছিল। একই ব্যক্তি একের কাছে অমৃত ও অন্যের কাছে গরল হয় কেমন করিয়া কে জানে। বয়সের সঙ্গে সঙ্গে মাথার দোষ ঘটে নাই তো? সন্দেহ প্রকাশ করিবা মাত্র বৌদি যেভাবে অবজ্ঞায় ঠোঁট উল্টাইলেন, সেটা কেবলমাত্র মেয়ে মানুষের পক্ষেই সম্ভব। নিতান্ত সাধারণ মেয়ে মানুষ, যাহারা কথায় কথায় ছড়া কাটিতে পারে, অন্যের উপর আক্রোশ করিয়া ছেলে ঠ্যাঙায়, ঠ্যাং ছড়াইয়া বসিয়া এক কাশি সজিনা খাড়ার সঙ্গে পতিদেবতার মস্তকটি চর্বণ করিতে দ্বিধাবোধ করে না। কিন্তু বৌদি কি এদের একজন মাত্র? কিন্তু এমন একটা সময় ছিল যখন এই বৌদি ছিলেন প্রায় আমার আদর্শ। সেই সঙ্গীত বিভোর রবীন্দ্র পাগল তরুণীটি হারাইয়া গেল কোথায়? 20 বছর আগে পূর্বরাগের চলন বেশি ছিল না, থাকিলেও স্কুলের ছাত্রীর ঊর্ধ্বে আর উঠিত না। কিন্তু প্রেমের ব্যাপারে যে তাহারা পোস্ট গ্রাজুয়েট ক্লাসের চাইতে কিছু কম ওস্তাদ ছিল, এমন মনে করিবার হেতু নাই। স্কুলের ছাত্রী হইয়াও বৌদি কেমন করিয়া টিফিনের সময় স্কুল পলাইয়া হেদোর মাঠে আসিয়া হাজির হইতেন, এবং প্রবোদদা কলেজে প্রক্সি ঠেকাইয়া আসিয়া ঘণ্টার পর ঘণ্টা রৌদ্রদগ্ধ লোহার বেঞ্চে বসিয়া সেই অমূল্য সময়টুকুর প্রতীক্ষা করিতেন, সে খবর আর কাহারও জানা না থাকিলেও আমার ছিল। 10 বছরের ছোট বড় হইলেও কেমন করিয়া যে প্রবোদদার বন্ধুর পর্যায়ে পড়িয়া গিয়াছিলাম ঠিক বলিতে পারি না। হয়তো আমার অকালপক্কতা ও তাহার সরল সহৃদয়তার যোগফল। মোট কথা, তাহাদের প্রেমে পড়ার আগাগোড়া ইতিহাস সঠিক বলিতে পারা আমার পক্ষে অসম্ভব নয়। একরকম আমাকে সাক্ষী রাখিয়াই অগ্রসর হইতেন তাহারা।
ইচ্ছা করিয়াই যেন একটু আড়াল রাখা, অবাধ স্বাধীনতাকে স্বেচ্ছায় কিঞ্চিত খর্ব করা। প্রায়ই কোনো ছুতায় আমাকে টানিয়া লইয়া যাইতেন এবং বোধ করি নিতান্ত শিশুবোধে আমাকে জলছবি ও ডালমুট ঘুষ দিয়া নিকটেই কোথাও বসাইয়া রাখিতেন। বলা বাহুল্য, প্রবোধদার ধারণা অনুযায়ী সরল শৈশবকাল তখন পার হইয়াছি। নিবিষ্ট চিত্তে ডালমুট খাওয়ার ভানে উৎকর্ণ হইয়া প্রেমালাপের সমস্ত অক্ষরগুলি কর্ণস্থ করিতাম এবং অন্তরস্থ করিবার চেষ্টা করিতাম। কিছু কিছু যে না করিয়াছি এমন নয়। বেশ মনে আছে, একদিন অভিমানের সুরে অনুযোগ করিয়াছিলেন বৌদি, সোমেনকে রোজ রোজ আনো কেন বলো তো? ভয় করো বুঝি? কেন, বাঘ না ভাল্লুক আমি? স্বভাবসিদ্ধ উচ্চহাস্যে উত্তর করিয়াছিলেন প্রবোধদা, ভয় তোমায় করি না নীরু, করি নিজেকে। আমি না কোনো সময় বাঘ ভাল্লুক বনে যাই, এই ভয়। ইস, তবু যদি খোলা পার্ক না হতো। দুপুর রোদে খোলা পার্কেই বা ভরসা কি? অস্বীকার করিব না, সেই বয়সে পক্ক কম ছিলাম না। একটা কিছু অনুমান করিয়া অন্য মনুষ্যের ছলে খানিকটা দূরে সরিয়া গেলাম এবং আর চোখে দেখিতে লাগিলাম খোলা পার্কের মর্যাদা থাকিল না গেল। থাক সেসব কথা। তবে বিবাহের পর বৌদির অনুগত ভক্তদের মধ্যে আমি প্রধান। লজ্জানম্র নববধূর রহস্যঘন পারিপার্শ্বিকতাকে অতিক্রম করিয়া নিকটে পৌঁছিবার দুঃসাহস আর কার থাকিতে পারে? আমি ভিন্ন। যেন আমারই বিজয়লব্ধ ঐশ্বর্য। মনে মনে এমনই একটা আত্মপ্রসাদ অনুভব করিতাম। মুগ্ধ করিয়া দিত তাহার হাসি, গল্প, গান, সেতার বাজানো, কবিতা আবৃত্তি, সব কিছুতে। বয়সের তারতম্য না থাকিলে বোধহয় সেই অন্ধ আনুগত্যকে প্রেমের পর্যায়ে ঠেলিয়া দিয়া লোকে অপবাদ দিয়া বসিত। নিতান্ত বালক বলিয়াই সে যাত্রা রেহাই পাইয়াছিলাম। বয়সের সঙ্গে সঙ্গে সে আকর্ষণ কখন শিথিল হইয়াছে কে তাহার হিসাব রাখে? এখন সমস্ত দিনরাত্রি, সমস্ত চিন্তা কল্পনা, অতীত ভবিষ্যৎ সব গ্রাস করিয়া রাখিয়াছে বেনু। পৃথিবীতে কখনো কোনো প্রিয়জন ছিল সেটুকুও মনে পড়ে না। অনেকদিন পরে দেখা হওয়ায় যে আনন্দটুকু বোধ করিতেছিলাম তাহার সুর কাটিয়া গেল। আরও বেসুরো লাগিতেছে পিসিমার ভাঙা গলার উচ্চ চিৎকার। বোধহয় নাতিনীদের উদ্দেশ্য করিয়াই বলিতেছেন, মেয়েগুলোও কি হয়েছে তেমনি বজ্জাত, অজ্ঞান হয়ে নাটক নোবেল পড়ছে। বাড়িতে কে এলো গেল তার হিসেব নেই। ওরে শ্যামলি, ও হারামজাদা মেয়ে, বলি আছিস কোথায়? কানের মাথা খেয়েছিস নাকি? দেখ না নিচে নেমে কে এসেছে। শ্যামলি বোধ করি অজ্ঞান সমুদ্রের তলদেশ হইতে একবার মাথা তুলিয়া ঝঙ্কার দিয়া উঠিল, কে আবার আসতে যাবে ঠাকুমা? তোমার দিন রাত্রির ওই এক বাতিক। কতক্ষণ চুপ করিয়া বসিয়াছিলাম কে জানে। 2 মিনিটও হইতে পারে, 10 মিনিট হওয়াও বিচিত্র নয়। একসময় মাথা তুলিয়া প্রশ্ন করিলাম, বৌদি, আপনার বয়স কত হল? 34। কেন, এইসব সহ্য করেন এখনো? কি করব বলো, বাড়ি থেকে তো চলে যেতে পারিনি। বিদ্রোহ করতেও তো পারেন। ওরে বাবা! কৃত্রিম বিস্ময়ে 2 চোখ কপালে তুলিয়া বৌদি গালে হাত দিলেন। বললে কি সোমেন, স্বর্গাদপি গড়িয়সী, বরং নালু টুলুর বউ এলে এর শোধ নেব বলিয়া চমৎকার একটু হাসিলেন। অথচ এমনই হয়, এই অবিশ্বাস্য রহস্য সত্য হইয়া ওঠে। সারা জীবনের সঞ্চিত তিক্ততার গ্লানি
সুদে আসলে উসুল হয় পরবর্তীদের জীবনে। এরপর পিসিমার সঙ্গে দেখা করিবার স্পৃহা না থাকিলেও কর্তব্যবোধে করিতে হইল। ঘোলের শরবত ও সন্দেশ খাইলাম। বিবাহ সংক্রান্ত জ্ঞাতব্য বিষয় সকল পিসিমার গোচরীভূত করিলাম। অবশেষে সুটকেস ঘাড়ে করিয়াই ফিরিয়া আসিলাম। থাকিবার ইচ্ছা অনেকক্ষণ লুপ্ত হইয়াছিল। দূর ছাই, বেণুদের বাড়ি ভালো, 2 দিন বাদে তো জামাই হইবই। প্রবোধদার সংবাদটা সঠিক জানিতে আর একবার আসিলেই চলিবে। আপাতত দক্ষিণ কলিকাতার দিকে রওনা হই। আর্ল স্ট্রিটে বেণুদের বাড়ি। 10-এর এ বাস হইতে রিচি রোডের মোড়ে নামিয়া ভাবিলাম ম্যাডক্স পার্কের ভিতর দিয়া পথটুকু সংক্ষিপ্ত করিয়া লই। কিন্তু কে জানিত মূর্তিমান বিস্ময় আমার জন্য অপেক্ষা করিতেছিল পার্কের মধ্যে। গরমকালের 4টে আন্দাজ বেলা। চারিদিকে রৌদ্র খাঁ খাঁ করিতেছে। মাঠের এই রাক্ষসী মূর্তি দেখিয়া অনুমান করা কঠিন 2 ঘণ্টা পরেই এখানে শান্তির হাওয়া নামিবে। দলে দলে রঙিন প্রজাপতির মেলা বসিয়া যাইবে, জাতি ধর্ম বর্ণের অপূর্ব সমারোহে। কিন্তু যা বলিতেছিলাম, বিস্ময় বসিয়াছিল প্রবোধদার বেশ ধরিয়া। মুখের সামনে ছাতা আড়াল করা থাকিলেও সর্বাঙ্গের পরিচিত ভঙ্গিটুকু যেন আমাকে কাছে টানিয়া আনিল। প্রবোধদাই বটে। বিস্ময়ে প্রশ্ন করিতে ভুলিয়া যাই। কথা তিনিই আগে কন। আর চোখে একবার দেখিয়া লইয়া ছাতা সরাইয়া প্রশ্ন করেন, কিরে, তুই হঠাৎ দুপুর রোদে এখানে এলি কবে? যাচ্ছিস কোথায়? সব বলছি, আগে তোমার খবর বলো। আমার আমার আবার খবর কি? হাওয়া খাচ্ছি। হাওয়া খাচ্ছ? সময় ভালো, হাওয়া খাবার উপযুক্ত, কিন্তু এরকম রহস্যময় হয়ে উঠলে কবে থেকে? অফিসে গিয়ে শুনলাম ছুটিতে আছো, অথচ। বাধা দিয়া গম্ভীরভাবে বলেন, ছুটি তো, নইলে পার্কে বসে আছি কি করে? বেঞ্চের অপরার্ধ দখল করিয়া কহিলাম, কিন্তু বাড়িতে জানাওনি কেন? কে বললে জানাইনি? সন্দিগ্ধ প্রশ্ন করেন প্রবোধদা। বাড়ি গিয়ে শুনলাম বৌদি তো। বাড়ি গিয়ে? অকস্মাৎ ভূত দেখিয়া চমকাইয়া ওঠেন প্রবোধদা। বাড়ি গিয়েছিলি? ফাঁস করে এলি ছুটির কথা? বলবো না কেন তাও তো বুঝছি না। বুঝবে কোত্থেকে? আকাশে পানসি ভাসিয়ে প্রেমের পাল তুলে ঘুরে বেড়াচ্ছ, বুঝবে কি করে কত ধানে কত চাল? সর্বনাশ করে এলি একেবারে। মামলায় হারিয়া আসার মতো হতাশায় ভাঙিয়া পড়েন প্রবোধদা। সান্ত্বনা দিব না অপরাধ স্বীকার করিব সেটাও বুঝিয়া উঠিতে পারি না। কিছুক্ষণ চুপচাপ, ফোঁস করিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলেন, বাড়ি ফেরবার আর পথ রাখলি না আমার? মিলিটারি লরি চাপা পড়ে আর ফিরতে না হলে বেশ হয়। উফ, কত কষ্টে যে এই 12টা দিন আত্মগোপন করে আছি। চেনা পাড়া দিয়ে হাঁটি না, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়ে যাওয়ার ভয়ে ছাতা আড়াল করে সরে যাই। এক পথে 2 দিন বেড়াই না, পাছে বলে দেয়। আর অক্লেশে আমার মাথাটা খেয়ে এলি? অদৃষ্ট, অদৃষ্ট। এতদিন পরে দেখা। কুশল প্রশ্নের পরিবর্তে আমার দিক হইতে মুখ ফিরাইয়া গম্ভীরভাবে বসিয়া থাকেন প্রবোধদা। কিন্তু এই দীর্ঘ বিলাপোক্তির মধ্য হইতেও আত্মগোপনের মূল তথ্য আবিষ্কার করিতে পারি না। অনুমানের উপর আস্থা হারাইয়া সোজাসুজি প্রশ্নই করিতে হয়। বিস্তর সাধ্য সাধনায় মুখ খুলিল।
পকেট হইতে এক মুঠা ঝাল ছোলা বাহির করিয়া আমার দিকে বাড়াইয়া দিয়া গম্ভীর সুরে কহিলেন, নে খা। নিজেও একগাল চিবাইতে চিবাইতে অন্য মনা সুরে বলেন, ছুটির কথা লুকোচ্ছি কি আর সাধ করে? অনেক দুঃখে। জানালে কি আর রক্ষে ছিল রে? ওঁত পেতে বসে থাকে, বুঝলি? পরের চাকরি করি, কথাটি কইতে পায় না। ছুটির গন্ধ পেলে বাঘের মতন হালুম করে পড়ে। রবিবার দিয়ে দেখেছি তো, রাজ্যের কাজ তুলে রেখে দেয় ওই একটি দিনের জন্য। হাসিয়া প্রশ্ন করি, এত কিসের কাজ? কিসের কিসের নয়। ঝাঁঝিয়া উঠিয়া মেয়েলি ভঙ্গিতে আঙুলের পর্ব গুনিতে থাকেন। ছুটি পেয়েছ? এ মেয়ের পাত্তর খোঁজো, ও মেয়ের তত্ত্ব পাঠাও, বুড়ো শ্বশুরের খবর আনো, রুগ্ন শ্যালীকে দেখে এসো। কত বায়নাক্কা! তাছাড়া সেলাই কল ভেঙে আছে, পায়খানার ট্যাঙ্কে জল নেই, রান্নাঘরের ছাদ ফুটো, কাপড়ের অভাবে লজ্জা বাঁচছে না, ঝি পালিয়েছে, ধোপা আসে না, তেল নেই, কয়লা নেই। বলে কিনা কিসের কাজ। এর উপরে আবার মা জননীর দেশের বাড়ি নিয়ে ঘ্যানঘ্যানানি লেগেই আছে। সম্পত্তির মধ্যে একখানা ভাঙা দালান আর একটা বুড়ো ডুমুর গাছ, তাই জ্ঞাতিরা ভোগ করছে, বুক ফেটে যাচ্ছে। এতদিন ছুটি দেখলে অতিষ্ঠ করে ছাড়তেন, বুঝেছিস? দেখলে না, দেখলে না। আরে বাবু, চাকরি বাকরি ছেড়ে দিয়ে দেশের ডুমুর গাছ পাহারা দিলেই কি খুব শান্তি হতো তোমার? যেন আমি প্রতিপক্ষ। হাত মুখ নাড়ার ভঙ্গি দেখিয়া হাসি চাপা দায় হয়। তবে হাসি দেখিয়া রাগ করেন না, উদারভাবে বলেন, হেসে নে যে কদিন পারিস। বলিলাম, ঝঞ্ঝাট এড়িয়ে আরামটাই বা কি ভোগ করছো এই রোদে টোটো করে? দাদা ক্রুদ্ধস্বরে বলেন, রোদে টোটো করবো না তো বালিগঞ্জের পাড়ায় কে আমার সুইট হার্ট বসে আছে যে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে বরফ জল খাওয়াবে শুনি? আরাম না থাক, স্বস্তি আছে বাবা। 9টা বাজলেই দিব্যি কেটে পড়ি, যতক্ষণ খুশি ঘুরে বেড়াই, যেখানে খুশি বসে থাকি। খিদে পেলে ছোলা ভাজা কিনি, তেষ্টা পেলে সোডা খাই। 6টা বাজবার আগে বাড়ির দিকে পা বাড়াই না। কলকাতার রাস্তাগুলো ভুলে গিয়েছিলাম রে, আবার সব মুখস্থ করলাম। বেশ লাগে গরমের দুপুরে রোদ্দুরে ঘুরে বেড়াতে। বেশ লাগার নজিরটা ভালো, কিন্তু বৌদির কথা ভাবিয়া দুঃখিত হই। আহা, বেচারার সমুদ্রের স্বপ্ন সফল হইলেও হইতে পারিত। আচমকা প্রশ্ন করিয়া বসি, তার চেয়ে বৌদিকে নিয়ে বাইরে কোথাও ঘুরে এলে পারতে, ধরো পুরী। পাগলের মতো কথা বলিস নে সোম। বৌদিকে নিয়ে পুরী যেন সাহেব বিবি? আরে বাবু, বুড়ো মাকে একটু তীর্থ করাতে পারিনি, নিজেরা বেড়াতে যাব কোন লজ্জায়? এই তো আর বছরই ঝোঁকের মাথায় একবার বলে বসেছিলাম, ব্যাস তোড়জোড় দেখে কে, এটা চাই ওটা চাই, ইয়া লম্বা এক ফর্দ, যেন হানিমুনে যাচ্ছি। এদিকে মার মুখ ভার। আর সত্যিই তো, বুড়ো বয়সে তার ঘাড়ে সংসার চাপিয়ে দিয়ে নিজেরা হাওয়া খেতে যাওয়াটা কি ন্যায্য? আমিও আজকাল চালাক হয়েছি। ছুটি ক্যান্সেল করে দিয়ে বললাম, পেলাম না। বড় সাহেব রাঁচি গেছে, বাবা সাপও মরল, লাঠিও বাঁচল। অবাক হইয়া তাকাইয়া থাকি। সত্যিই কি এটা খাঁটি মনের কথা? না যাহা দেখিতে শুনিতে ভালো, তাহার ছাঁচে নিজেকে ঢালাই করিয়া নিজের ভালো তত্ত্বটা জাহির করিবার কষ্টকর প্রচেষ্টা মাত্র? যাহারা প্রতিনিয়ত নিজেকে নিজে বঞ্চনা করিয়া চলে, তাহারা বঞ্চিত জীবনের সমস্ত গ্লানির দায় পরস্পরের ঘাড়ে চাপাইয়া নিশ্চিন্ত হয় কোন হিসাবে?
ফেরারি আসামির মতো হাস্যকরভাবে নিজেকে তাড়াইয়া বেড়ানোর চাইতে অবসর উপভোগ করিবার আর কোনো ভালো পথ এরা খুঁজিয়া পায় না কেন? স্বল্পাবসর জীবনের বিরল কয়েকটি মুহূর্ত রঙিন করিয়া তুলিবার ক্ষমতা কি ইহাদের সত্যি নিঃশেষ হইয়া গিয়াছে? প্রবোদদা আমার মুখের দিকে একবার তাকাইয়া বলিয়া উঠিলেন, অমন মন মরা হয়ে গেলি যে? ভাবছিস তোর বৌদি খুব দুঃখিত হলো? দুঃখিত হওয়া তার কুষ্ঠিতে লেখেনি, বুঝলি? আগুন আগুন, দিন রাত টকবক করে ফুটছে, কখন কি মেজাজ বোঝা ভার। এই তো সেদিন বেশ ভালো মনে বললে, চলো উদয়ের পথে দেখে আসি। আমিও রাজি হয়েছি, মানে অফিসের সবাই ধন্যি ধন্যি করছিল বইটাকে। ভাবলাম দেখি ব্যাপারটা। তা সে যেই বলেছি মেয়ে দুটোও চলুক, আবদার নিচ্ছে, ব্যাস অমনি বলে বসলো যাব না। বোঝো কথা, আসলে এই মেয়ে মানুষ জাতটাই অতি হিংসুটে, বুঝলি সোমেন? কি বুঝলাম কে জানে, বোধহয় মেয়ে মানুষ জাতটার ভয়াবহ হিংস্রতার কথাই চিন্তা করিতেছিলাম। হঠাৎ ফোঁস করিয়া একটা সুদীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া প্রবোদদা বলিয়া ওঠেন, ও আমাকে শুদ্ধ হিংসে করে জানিস? বিশ্বাস করতে পারিস? বলে কিনা আমি নাকি অফিসের কাজের ছুতোয় দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াই, আমার নাকি বয়স ছাড়া কাঁচা চেহারা, আর উনি হরদম সংসার করে করে বয়স ছাড়া বুড়িয়ে যাচ্ছেন, বোঝো। আরে বাপু, দিন রাত মনের ভেতর আগুন জ্বালালে আর শুকিয়ে যায় না মানুষ? যাইতে পারে, যাওয়াই সম্ভব, কিন্তু জলের পরিবর্তে অবিরত ইন্ধন পড়িলেই বা মানুষ করে কি? সে আগুনকে ঠেকাইয়া রাখিবে কোন শুভ বুদ্ধির জোরে? পার্কে লোক আসিতে শুরু করিয়াছে। সামনে দিয়া দুইটা ছেলে ছুটিয়া বাহির হইয়া গেল। দুই একটি বড় লোকের বাড়ির ঝি রঙিন জামা পরা কাঁচের পুতুলের মতো ছোট ছোট ছেলে মেয়েদের লইয়া মদগর্বে ধরার দিকে সরার ন্যায় অবজ্ঞার দৃষ্টি হানিয়া ছায়াচ্ছন্ন জমি খুঁজিয়া বেড়াইতেছে। হঠাৎ যেন প্রবোদদার হুঁশ হয়। পকেট উল্টাইয়া ধুলা ও খোসা সমেত বাকি ছোলা ভাজাগুলা হাতে ঢালিয়া ফু দিতে দিতে বলেন, নিজের কথাই সাত কাহন, তোর খবর বল, তোর বেনুর খবর বল। কেমন যেন শ্রান্ত লাগিতেছিল। উঠিবার উদ্যোগ করিয়া বলি, শুনো পরে, যাব কাল পরশু। হ্যাঁ ভালো কথা, ও ছুটির কথাটা তুমি চেপেই যেও বাড়িতে, হেসে উড়িয়ে দিও, বলো ঠাট্টা করে গেছে সোমেন। পাগল, আর এখন বিশ্বাস করলে তো? বলিলাম, ঠিক করবেন। মজায় এই বিশ্বাসটা এখনো ঘোচেনি। ওটা গেলে দাঁড়াবার আর ঠাঁই থাকবে না বলেই বোধ হয় প্রাণপণে আঁকড়ে আছেন। বলিয়া উঠিয়া দাঁড়াই। এটা কি হলো? কিছু না, এমনি। আচ্ছা চলি, বলিয়া দাদার সবিস্ময় প্রশ্নকে এড়াইয়া চলিতে শুরু করি। আমিও উঠি এবার, চল একসঙ্গেই যাই। ছাড়াছাড়ি হইবার মুখে সহসা প্রশ্ন করিলাম, কলেজ পালিয়ে দুপুর রোদে হেদোর ধারে বসে থাকার কথা মনে পড়ে প্রবোদদা? প্রবোদদা যেন আচমকা হোঁচট খাইলেন। চকিত দৃষ্টিতে একবার আমার মুখের পানে চাহিয়া কি বলিতে গিয়া থামিলেন, আর দুই পা আগাইয়া গিয়া গম্ভীরভাবে কহিলেন, পড়বে না কেন? পড়ে। তোরই কি একদিন মনে পড়বে না দুপুর রোদে ভবানীপুরের রাস্তায় ঘুরে বেড়ানো?
নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।